সুমন ভাই, আপনার জন্য কিন্তু অ্যাটলিস্ট আমি বলতে পারি যে আমি এখন বলার মানে একসময় বোলিং করছি। ও নিজেই তো সকালে উঠতে পারে না, ছেলেদের কিভাবে সকাল উঠতে হবে? সবার মধ্যে কিন্তু ব্যাপারটা ছিল যে আপনার কোচিং করাবে। আশরাফুল যে কোচিং এ যাচ্ছে, সত্যি কথা আমি অনেক ভয় পাচ্ছি। সবচেয়ে রাইট পার্সনটা এখন ক্রিকেট বোর্ডে আছে বুলবুল ভাই, আর নেক্সট প্রেসিডেন্ট কিন্তু মাশরাফি হওয়ার কথা। এখন বর্তমানে যে ফেসবুকের যুগ, আপনি বেশি দিন খেলতে পারবেন না। জাকিরের পিছনে অলরেডি সবাই লেগে গেছে। সালাউদ্দিন স্যারকে অনেকে আকাশে তুলছে। যারা ইন্ডিয়ানরা নিজেদেরকে এত প্রাউডলি প্রেজেন্ট করে, তো সেখানে আপনার সাকিব আল হাসানের কাছে এসে ওরা অটোগ্রাফ নিচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ক্রিক টাইমের এই আয়োজনে, যেখানে আসলে আজকে এমন একজন অতিথি হয়ে আসছেন, তার নামটাই মনে হয় যথেষ্ট। বাংলাদেশে যে কটি ঐতিহাসিক জয় আছে তার মধ্যে একটি কার্ডিফের, যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছিল, সেখানে মাত্র 13 বলে 21 রানের একটা ইনিংস খেলেছিলেন। আর একটু অন্যভাবে বলা চলে যে আসলে বাংলাদেশের প্রথম স্বীকৃত হার্ড হিটার। আচ্ছা, নামটা দেরি না করি, তার নামটা যেহেতু বলেছি যথেষ্ট। তার নাম হচ্ছে আফতাব আহমেদ। আমি এখন বর্তমানে আছি কানাডায়, আর আফতাব আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। আমরা এখন তার সাথে কথা বলবো। তিনি কেমন আছেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে তিনি কি ভাবছেন, এই সব কিছু নিয়ে এখন আফতাবের সাথে আমরা আলাপ করব। আফতাব, আপনি শুনতে পাচ্ছেন? কি অবস্থা জাহিদ ভাই? আফতাব, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওকে, আপনার সাথে কথা বললেই না ওই একটা জিনিসই মনে আছে, কার্ডিফের সেই ইনিংস। বাংলাদেশের খুব সম্ভবত 7 বলে 6 রান দরকার ছিল, আপনি ছক্কা মারছিলেন জেসন গিলস্পিকে, 13 বলে 21 রান করেছিলেন। আসলে আফতাব, ওই সেই 2005 সালে ওই যে সবাই বলে যে মাইটি অস্ট্রেলিয়াকে হারানো, মানে এরপরে আপনি যখন যেখানে গিয়েছিলেন ওইটার ইম্প্যাক্টটা কি ছিল? এই যে ইম্প্যাক্টটা তো এখনই বোঝা যাচ্ছে। আপনি আজকে এত বছর পরে এসে ওই ম্যাচটার কথাই বলতেছেন। এরপরে কিন্তু অনেকগুলো ম্যাচ জিতাইছি, কিন্তু এরপরে সবাই ওই ম্যাচটা নিয়েই বেশি কথা বলে। সো ডেফিনেটলি এটা আমার অনেক বড় একটা স্মৃতি 2005 এর, এবং ওটা নিয়েই কিন্তু আফতাব আহমেদ হওয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার সেই আসলে কার্ডিফের আলোচনা হলো। আপনার এরপরে এখন আমি জানতে চাইবো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, মাশাআল্লাহ। আচ্ছা, যেটা আমরা সবাই জানি যদিও লাইফটা এখন এখানে একটু ডিফারেন্ট, অনেক গুছানো হয়েছি। যেটা আগে ইনডিসিপ্লিন ছিলাম, এখন অনেক ডিসিপ্লিন হয়েছি। ইনডিসিপ্লিন ছিলেন আপনি? ইনডিসিপ্লিন বলতে যেটা বোঝায়, এখানে যেমন ধরেন আপনার প্রতিটা জিনিস টাইম হচ্ছে এখানে সবকিছু, যেটা আমরা অনেক সময় বাংলাদেশে মেনটেন না করলে হতো। সকালে বলছি, অনেক সময় গিয়ে দুপুরে গিয়ে হাজির হয়েছি, কিংবা দুপুরে বলছি রাতে গিয়ে হাজির হয়েছি। বাট এই জিনিসটা তো এখানে ইম্পসিবল। এখানে 2টা মানে 2টা, 3টা মানে 3টা, টাইম ইজ মানে সবকিছু এখানে। তো এই জন্যই বললাম যে ডিসিপ্লিন হয়েছে আরো। আচ্ছা, আপনার নিশ্চয়ই আপনি জানেন যে আপনার অনেক বড় একটা ফ্যান বেজ আছে যারা আপনার খোঁজখবর রাখে এখনো। আপনি খেলার লাস্ট বাংলাদেশে খেলেছেন 2010 সালে। হ্যাঁ, আমি 15 বছর পরেও কিন্তু আপনার অনেকেই খোঁজ খবর নেয় যে আফতাব কোথায় আছে, আফতাব কি করে, আফতাব কেন বাংলাদেশের ক্রিকেটে নাই। এই কোশ্চেনটা কিন্তু আমাদের অনেকেই শুনতে হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনারও মনে হয় শুনতে হয়েছে। তাই আমরা একটু দর্শকদের পক্ষ থেকে জানতে চাই আসলে আফতাব আহমেদ আমেরিকা যে মার্কিন যুক্তরাষ্ট্রে কি করছে। না, এখানে আমি একটা আটলান্টা ফায়ার টিম ছিল এখানে, যিনি আমাকে এখানে এনেছেন। আটলান্টা ফায়ার টিমে এখানে মাইনর লিগের একটা টিম। তো ওই মাইনর লিগের টিমের সাথে আমি প্রায় 2 বছর কাজ করছি। এখন একটা একাডেমি আছে এখানে ইন্ডিয়ান, ওই যেটা আটলান্টা ক্রিকেট একাডেমি। সো ওই একাডেমির সাথে আমি আছি। আর এখানে প্রচুর 101, যেটা আপনার 101 সেশন থাকে। তো ওই সেশন গুলোতে আমি সবসময় এভরিডে বিজি থাকার চেষ্টা করি। 1-1 কে মানে মূলত কাদেরকে আপনি 1-1 এর কাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন? যেমন ধরেন একটা জিনিস যে এখানে আপনার আমাদের বাংলাদেশে যেমন ধরেন সব প্রফেশনালরা যেমন শিক্ষাগুলো নিতে আসে। বাট এখানে একটা জিনিস যে আপনার এইজের কোনো ব্যাপার নাই। এখানে আপনার একদম 10 বছর থেকে, ইভেন তো আমার অনেক স্টুডেন্ট আছে যাদের বয়স 35 অ্যাবাভ। তো সবাইকে আমি শিখাই। আর সবচেয়ে বড় ব্যাপার যে অনেকে এখানে প্রফেশনালি খেলে, অনেকে আনপ্রফেশনালি খেলে। তো সবাইকে, যেমন একটা জিনিস যে সবাইকে শিখাতে গেলে কিন্তু অনেক অনেক এক্সপিরিয়েন্স হয়। যেমন সবার সাথে একইভাবে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না।
তো এটা একটা ভালো অভিজ্ঞতা যে সবার সাথে কাজ করার। মূলত কি আফতাব, যাদেরকে আপনি শেখাচ্ছেন তারা কি একেবারেই মানে যেটা বলে আমরা কি উপমহাদেশের মানুষজন নাকি যারা একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ইন এ সেন্স আমরা যাদেরকে মেন করি, মানে এটাকে মূলধারা যে আমেরিকার যারা আছে ওরাও নাকি আমাদের উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশের এরাই? ওরা একটু বেশি, কারণ এখানে যারা আমেরিকা তো জানেন যে ক্রিকেটটা এখনো যারা লোকাল যারা তারা এখনো ওরকম ভালোভাবে জিনিসটা এখনো ভাবে ওরা বুঝতে পারে না যে জিনিসটা কি ক্রিকেট। তো তারাও হয়তো বা লার্ন করতেছে, এখানে ওয়ার্ল্ড কাপ হয়েছে কিংবা হবে, তো তখন গিয়ে আরো অনেক বেশি লার্ন করবে। বাট এখানে ম্যাক্সিমামই আপনার ইন্ডিয়ান, পাকিস্তান এবং বাংলাদেশি, এদেরকে নিয়ে কিন্তু। আর এবং এরা কিন্তু অনেক, এটা এমন না যে ওরা জাস্ট, আমি আসার পরে বুঝতে পারলাম যে ক্রিকেটটা ওরা অনেক ক্রেজি, যে ক্রিকেটটা কিভাবে শুধু সময় পার করার জন্য আসে না, ওদের কিন্তু একটা লক্ষ্য থাকে যে ন্যাশনাল টিমে খেলবে, কিভাবে কি করবে। গার্ডিয়ানরা অনেক সিরিয়াস এখানে। আচ্ছা, মানে নিশ্চয়ই আমেরিকার ক্রিকেট এগিয়ে যাচ্ছে, আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেছি। তো হয়তো আপনার হাত ধরে নিশ্চয়ই একদিন আমেরিকার জাতীয় দলের কোনো প্লেয়ারকে দেখতে পাবো। আমি তারপরেই আমেরিকা থেকে একটু বাংলাদেশে ফিরি। আপনার বাংলাদেশের ক্রিকেটকে কতটুকু মিস করেন? ডেফিনেটলি আমি ক্রিকেটের জন্য আজকে এখানে, যেটা সত্যি কথা। তো ক্রিকেট তো অবশ্যই মিস করি, এবং তখনের এইজ আর এখনের এইজ যেটা অনেক পার্থক্য। এখন হয়তো অনেক কিছু উপলব্ধি করি, বাট ইটস টু লেট। অবশ্যই অনেক মিস করি ক্রিকেট। অনেক কিছু উপলব্ধি করেন আপনার। আপনার মতো ক্রিকেটার 2004 সালে আপনার বাংলাদেশের ক্রিকেটে অভিষেক হয়। 2010 সালে আপনার ক্রিকেটে বাংলাদেশের জাতীয় দলের ক্যারিয়ার শেষ। মাত্র 6 বছর। আমি যদি বলি মাত্র 6 বছর, এটা কি আপনি কখনো চিন্তা করেন যে আমার ক্যারিয়ারটা মাত্র 6 বছর কেন হলো? অবভিয়াসলি, যেমন এখন যেহেতু কোচ, তো এখন আমি এক একটা প্লেয়ারের প্রতিটা জিনিস বুঝতে পারি। তো যখন আমি আমার ব্যাটিং দেখি, তখন আমি নিজে উপলব্ধি করি যে না, আমার ক্যারিয়ারটা এত ছোট হওয়ার কোনো সুযোগই ছিল না যদি বা আমি এই জিনিসটা ওভাবে চিন্তা করতাম। মানে আমি আমার ব্যাটিং স্টাইল কিংবা অনেক কিছু আমি আমাকে নিয়ে এত প্রাউডলি বলতে চাচ্ছি না, বাট আমি যখন আমার ব্যাটিংটা দেখি, অ্যাটলিস্ট 6 বছর যেটা বলতেছেন যে এতটুকু ক্যারিয়ার হওয়ার আমার কথা না। তখন যদি এত বড় বড়, যেমন আপনি প্রত্যেকটা টিম, অস্ট্রেলিয়া টিম যদি দেখেন, আপনি যদি ইন্ডিয়া, যে কোনো টিমে যদি দেখেন, এদের বলার গুলাকে যদি দেখেন, যে প্রত্যেকটা টিমেই কোনো বলার ছিল না যে একটা বলারকে আমি রিল্যাক্সলি খেলবো। যেমন আমি অস্ট্রেলিয়া যদি বলি, ব্রেটলির পরে আমাদেরকে শেন ওয়ানকে ফেস করতে হয়েছে, ম্যাকগ্রাকে ফেস করতে হয়েছে, গিলিস্পিকে ফেস করতে হয়েছে। তারপরে এই যে এরকম যারা বলার ছিল যে কোনো মানে, এদেরকে ফেস করে যখন এদের এগেইনস্টে যখন রান করতে পারছি, দ্যাট মিনস আমার ক্যারিয়ারটা আই হোপ যে আরো বড় হওয়ার দরকার ছিল। দরকার ছিল, কিন্তু দরকার হয়নি কার কারণে? যে আফতাবের কারণে নাকি মাঠের বাইরের কোনো কারণ ছিল? না, এটা আমার কারণ, সম্পূর্ণ আমার কারণে। কারণ আমার অবহেলা তো সবাই জানে যে আমি একটু অলস প্রকৃতির ছিলাম, তো তখন এত হার্ড ওয়ার্ক করতে পছন্দ করতাম না। বাট আমি এখন যা দেখি যে এখন বাংলাদেশের প্লেয়াররা যেভাবে হার্ড ওয়ার্ক করে, আমি তার অর্ধেকও যদি করতাম, আমার ক্যারিয়ার আরো 5-7 বছর এমনি বেড়ে যেত। আপনার একটা জিনিস যে হার্ড ওয়ার্ক করার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার হয়। যদি একটু আপনাদের সময় যে চিন্তা করে যে ক্রিকেট বোর্ডে যে জিমটা হয়েছে, সেটাও কিন্তু অনেক পরে হয়েছে। মানে হার্ড ওয়ার্ক করার জন্য যে একটা এনভায়রনমেন্ট দরকার। এখন আপনি চাইলে আমেরিকায় বসে যে কোনো জায়গায় হার্ড ওয়ার্ক করার জন্য একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়। আপনাদের সময় কি সেই জিনিসটা ছিল? আপনাদের তো সব ফ্যাসিলিটিস তো ঢাকা কেন্দ্রিক ছিল। ট্রু ট্রু আমার কথা হচ্ছে যেটা, আমরা যেমন ধরেন আমরা কিন্তু জিম করতাম। আমার এখনো মনে আছে যে আমরা জিম সেশন গুলো করতাম, সেগুলো হচ্ছে আপনার ওই যেটা আপনার আর্মি স্টেডিয়াম যেটা ছিল, আর্মি স্টেডিয়াম নিচে যেখানে ছিল ওখানে। হ্যাঁ, তো ওখানে আমরা জিম করতাম। সো ডেফিনেটলি যে এটা এখন কল্পনাও করা যায় না। এখন নিজেদের আলাদা জিমের একটা আলাদা ব্যবস্থা আছে। তারপর প্রচুর মাঠ, যেমন একাডেমি যে মাঠগুলো হয়েছে, ওরকম আলাদা কোনো ফ্যাসিলিটিস কিন্তু তখন ছিল না। তখন কিন্তু আপনার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিতরে যে নেট গুলো ছিল, আমরা কিন্তু ওগুলো ইউজ করতাম। আর ইনডোর একটাই ছিল বললেই চলে, ওই ইনডোরটা ইউজ করতাম। সো অবশ্যই এগুলো পরে পরে অনেক বেশি ডেভেলপ হয়েছে, বাট স্টিল আমরা হয়তো বা ওই সুযোগটা পেলে নিজেদেরকে আরো উপরের দিকে
যাওয়ার সুযোগ করে দিতে পারতাম। রাইট। আপনার সেটা হচ্ছে আপনি যেটা বললাম 2004 থেকে 2010 এই সময় আপনার কার আন্ডারে সবচেয়ে বেশি খেলেছিলেন? আপনার অধিনায়ক কে ছিলেন সবচেয়ে বেশি? আমি মনে আছে? সবচেয়ে বেশি হাবিবুল বাশার, হ্যাঁ হাবিবুল বাশার সুমন, ওকে। উনি ছিলেন সবচেয়ে বেশি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি যত বছর ছিলেন আমি সবচেয়ে বেশি বোলিং করছি। ওকে, একটু ওয়েট করেন। আপনার দেখি তো আমরা হাবিবুল বাশার সুমনকে একটু পাই কিনা। উনিও যোগ দেওয়ার কথা ছিল। সুমন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, শুনতে হ্যাঁ? পেরেছি। এবং সুমন ভাই, আপনাদের সেই বেস্ট বোলিং এর এই স্পেলটার কথা মনে আছে। আমি সুমন শুনতে ভাই, পাচ্ছি, আপনি আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি সুমন শুনতে ভাই, পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন সুমন ভাই? সুমন ভাই, থ্যাংক ইউ সো না, মাচ। আপনাদের সেই বোলিং আপনার জন্য আমি কিন্তু এখন হ্যাঁ, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সুমন ভাই, আপনার জন্য কিন্তু অ্যাটলিস্ট আমি বলতে পারি যে আমি এখন বলার, মানে এক সময় বোলিং করছি। সুমন ভাই, সুমন ভাই, আপনার জি, কাছ থেকে একটু শুনতে যাবো, মানে এই যে আফতাবের মানে আফতাব সম্পর্কে একটু শুনতে যাবো, তারপরে শুনতে যাবো যে সে নিজেই স্বীকার করছে যে সে আসলে কি পরিমাণে অলস ছিল। তার আগে একটু বলি যে আফতাব কেমন ক্রিকেটার ছিলেন? না, আসলে লুক, এই প্রথমেই কথা বলে আফতাব, মানে আফতাবের অলসতা নিয়ে। বাট আমি কিন্তু আফতাব অলসতা না, আমি বলবো আপনার প্লেয়ার হিসেবে কেমন সেটা আসলে আগে মূল্যায়ন করা উচিত। আমরা যখন প্রথম দিকে মানে শুরু দিকে খেলছিলাম, তো অবভিয়াসলি আমরা তো স্ট্রাগলিং। তখন বিদেশি খেলার টিমের সাথে যখন খেলতাম, তো সবাই খেলার পর একটা করতো না, দিস গাইজ গুড, এই ছেলেটার ভালো, মানে মানে ওর অ্যাজ এ প্লেয়ার হি ইজ ভেরি গুড, মানে ওর সম্বন্ধে সবাই খুব হাইলি রেট করতো আর কি। আপনাদের একটা হয়তো ছোট্ট ইনিংস খেলছে, অত বড় ইনিংস না, কিন্তু ওই ইনিংস দেখে কিন্তু আমার মনে হচ্ছে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ফ্লেমি কেউ আমাকে বলেছিল যে এই ছেলেটা ইজ ভেরি গুড, তোর দিকে খেয়াল রেখো, ও কিন্তু হিজ ওয়ার্ল্ড ক্লাস। আমার কথা মনে আসছে, কথাটা বলেছে হিজ ওয়ার্ল্ড ক্লাস। আফতাবের খুব ক্লিন হিটার ছিল তখন। তো মানে এখনো অনেকের কথা হয়তো উঠতে পারে, বাট আফতাব ইসলাম খুব ক্লিন হিটার, খুব ভালো টেকনিক। আর ওই যে সব ক্যাপ্টেনিং প্লেয়ার থাকে না যে এর দেহ আফতাব আমার কাছে ওরকম ছিল। আর ছেলে সুমন ভাই, হিসেবে আফতাব সুমন ভাই, আমি তো একটা জিনিস আশা করেছিলাম সুমন ভাই, যে ছেলে। আমি আগে ভালো ভালো কথাগুলি বলি। ও আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন। হ্যাঁ, আচ্ছা সুমন ভাই, না, আফতাব মানুষ হিসেবে অসাধারণ। না? না, কার্ডিফের শুধু কার্ডিফ তো ওয়ান অফ ম্যাচ, বাট এরকম অনেক খেলা আছে। আর ডেফিনেটলি কার্ডিফের আফতাব যে 6টা, ওটা তো প্রবলেম। আমরা পাইলটের ছক্কাটা অনেক কথা বলি, বিকজ ওইটা আমাদের এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স, আইসিসি জিতেছিল। বাট আফতাবের ছক্কাটাও তখন জেসন গ্লেসন এরকম ছক্কা মারাটা, ওই সময়টা আমাদের সেটা, কারণ ওই সময় আমাদের একটা ব্যাপার ছিল, আমরা সবসময় ক্লোজ ম্যাচ হারতাম, ভালো খেলতে শেষ ম্যাচ হেরে, মানে শেষে ফিনিশ করতে পারতাম না। তো আফতাবের কারণে জিনিসটা হয়েছিল। ওই যে বললাম না, প্রবাবলি আফতাব যদি এখন খেলতো, আমি শিওর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, মানে এই যখন এই যে হয় না, বিড হয়, আফতাব টপের দিকেই থাকে। আপনার যে কথা, এই কথাটা হয় কেন, কারণ আফতাব এক্সপেকটেশন অনেক বেশি ছিল, আফতাব অনেক দূরে যেতে পারতো, কিছুটা তো ডেফিনেটলি আফতাবের আছে। বাট এখনকার যে ক্ষেত্রে তখন থাকতো, আমি শিওর যে আফতাব মানে খেলাটা এত তাড়াতাড়ি ছেড়ে দিত। আমার আফতাবের নিয়ে সবচেয়ে বড় আফতাব তাড়াতাড়ি খেলা ছেড়ে দিত, কারণ ও যদি আরো খেলতো, আর ওইটা যেটা বললাম না, ওকে নিয়ে সবাই একটা কথা বলতে, হিজ ওয়ার্ল্ড ক্লাস। আর মানুষ হিসেবে আফতাব অসাধারণ। আমাদের ওই সময় তো আপনার বয়স ছোট, কিন্তু আমরা অনেক আড্ডা মেরেছি, অনেক গল্প করতে। সুমন ভাই, আমি একটু কিছু অ্যাড করতে চাই, কারণ আমি যখন খেলছি জাহিদ ভাই, আমি একদমই ফিল করি নাই যে আমি অ্যাজ এ নিউ প্লেয়ার ছিলাম কিংবা আমি জুনিয়র প্লেয়ার ছিলাম। এই যে সুমন ভাই, সুজন ভাই, যারাই ছিল সবাই আমাদেরকে এত ফ্রেন্ডলি নিছে যে আমরা যে জুনিয়র ওনাদের থেকে এত এক ফোঁটা আমরা এটা ফিল করি নাই।
আমাদের যদি কিছু ছোটখাটো ইনিংস খেলে থাকে, এটাও কিন্তু একটা রিজন যে ওনারা আমাদেরকে ওই ফ্লোরটা করে দিচ্ছে সবসময়। কখনোই আমাদেরকে বুঝতে দেয় নাই কোনো কিছু, আমাকে বুঝতে দেয় নাই কখনো কোনো কিছু। এক্স্যাক্টলি। এবার সুমন ভাই একটু আলসামি নিয়ে বলেন। আর সেই আবার বলে যে তখন আমরা ডেনের কিট কম খেলতাম, ডেনের কিটের বেশি খেলতে আপনার আরো অনেক বেশি খেলতো। কারণ আপনাদের সবচেয়ে বড় সমস্যা ছিল সকালে ঘুমতে ওঠা। সকালের প্র্যাকটিস আর ম্যাচের দিন সকালে ওঠা, এটা হলো সবচেয়ে বড় কমপ্লেক্স। যদি সবগুলি খেলা রাতে হতো আপনার কিন্তু সমস্যা ছিল না। আর একটা এখনো উঠতে পারি না, যেহেতু হি ইজ ভেরি ট্যালেন্টেড, তো কোনো কিছু করতে কষ্ট করতে না, এই জন্য তো মানে একটু ছিল। বাট ট্রু, আপনার যদি মানে আরো পরিশ্রম করতো, মানে পরিশ্রম মানে কি, পরিশ্রম তো করতে জাস্ট ওই আরেকটু মানে ডেডিকেটেড থাকতো মানে খেলার প্রতি, তাহলে ডেফিনেটলি আমরা সাকিব টাইমের কথা বলি, আপনার কিন্তু সেই ক্লাস আপনাদের কিন্তু ঠিক এরকম জায়গায় যেতে পারতো, হয়তো আরো বড় জায়গায় যেতে পারতো। তো আপনাদের ইনিংস গুলো আপনি দেখেছি, সবাই তো সব ইনিংস দেখেননি, আমি খুব কাছ থেকে দেখেছি, ওর মধ্যে ওই সামর্থ্য ছিল। আচ্ছা, সুমন ভাই একটা জিনিস বাংলাদেশে ক্রিকেট নতুন যোগ হয়েছে যে আসলে ইয়েতে যেমন লাস্ট আমরা গতকালকে দেখেছি যে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সহকারী ব্যাটিং কোচ হিসেবে। তো আসলে সেই ক্ষেত্রে বিবেচনা করলে আসলে বাংলাদেশের ক্রিকেটে আফতাবকে কতটুকু দরকার মনে করেন? আফতাব মানে খেলা শেষ করে কিন্তু কোচিং এ জয়েন করেছে। তো আফতাব যখন কোচিং এ জয়েন করেছে, আমি গিভিং অনেস্ট ওপিনিয়ন, হ্যাঁ, তো আফতাব যখন কোচিং এ জয়েন করেছে, সবার একটা ব্যাপার ছিল, আমাদের এটা আলোচনা করেছিলাম আমরা, আফতাব কোচিং ও নিজে একটু সকালে উঠতে পারে না, ছেলেদের কিভাবে সকাল উঠতে হবে, সবার মধ্যে কিন্তু ব্যাপারটা ছিল যে আফতাব কোচিং করাবে, ব্যাপারটা কেমন হবে, ওর প্ল্যান গুলি কেমন বের হবে, এগুলি কি সব 2টার সময় 3টার সময় খেলতে যাবে, মানে অনেক 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 মানে এর আমরা কথাটা বলতে পারছি। বাট after 2 years you all are surprised যে সব is totally changed. চিটাং ডিভিশন কিন্তু একটা সময় আহত সিলেক্টর, চিটাং ডিভিশন স্ট্রাগলিং মিন্স ফার্স্ট ক্লাস থেকে স্ট্রাগল করতো, শেষের দিকে কিন্তু চিটাং চেঞ্জ হওয়া শুরু হয়েছিল। চিটাং তখন শেষ না, শেষ করতো মানে সামনের দিক থেকে। তো তখন আমরা একটু অবাক হয়েছিলাম, টু বি অনেস্ট, আফতাব কোচ হিসেবে ইজ এ টোটালি ডিফারেন্ট পারসন। তো তারপর চলে গেল, মানে যাই হোক, মানে আমি সিনসিয়ারলি চাই আফতাব ফিরে আসুক, বা সবকিছু যেহেতু ফ্যামিলির যদি কোনো কমিটমেন্ট না থাকে, বাংলাদেশে যদি ফিরে আসে, আমরা কিন্তু এখন আমি যেহেতু গেম ডেভেলপ কাজ করছি, তো আমার একটা এরাও কিন্তু কোচদের নিয়ে, তো এবং আমি মনে করি যে এখন আসলে আফতাবদের মতো ছেলেদের কোচিং আসলে আমাদের বাংলাদেশে নতুন আইডিয়া আছে, নতুন যুগের যে ক্রিকেট সেটা নিয়ে কাজ করছে। আফতাবের মতো ছেলেকে আসলে আমাদের কোচ হিসেবে খুবই দরকার। আশা করবো আপনার যদি খুব বেশি মানে যদি সম্ভব হয় আবার ফিরে আসবে এবং আমাদের কোচিং এর একটা কোচিং এর নিবে, কারণ আমাদের উনি গুড কোচেস লাইক আফতাব, আশরাফুল, যারা মডার্ন। এক্স্যাক্টলি। সুমন ভাই অনেক ধন্যবাদ। আফতাব, আপনার জন্য কিন্তু সুমন ভাই এই অনেক আজকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠছে। থ্যাংক ইউ সুমন ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের মধ্যে অনেক কিছু আছে, সেটা আরেকদিন শেয়ার করবো, আমার ফিল্ড অ্যাক্টিভিটিস। না, আর কিছু করেন না, আর কিছু শেয়ার করেন না, তাহলে আমি ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সুমন ভাই। ওকে ওকে, আফতাব কেমন লাগলো সারপ্রাইজটা, সুমন ভাইয়ের প্রেজেন্সটা? না, মাশাআল্লাহ, খুবই 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 ভালো লাগছে। অনেকদিন পরে সুমন ভাইয়ের সাথে কথা বললাম এবং সুমন ভাইয়ের সাথে কথা বলে পুরোনো স্মৃতি মনে পড়ে গেল।
শুন ভাই যেহেতু গেম ডেভেলপমেন্টের ম্যানেজার হিসেবে কাজ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে, আপনার উনি কিন্তু একটা প্রপোজাল দিয়ে রাখলো আপনাকে। যদি সম্ভব হয় বাংলাদেশ ক্রিকেটের যেহেতু আপনি মডার্ন ইনশাআল্লাহ, মোহাম্মদ আশরাফুল অলরেডি ইনশাআল্লাহ, ইয়ে করেছে। সো নিশ্চয়ই আপনিও চিন্তা করবেন একদিন এই সুযোগ যদি আসে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে। অবশ্যই, কেন চিন্তা করব না? বাংলাদেশে যেহেতু ক্রিকেট খেলছি, বাংলাদেশেই প্লেয়ারদেরকে দিয়ে কিছু করাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব এখন আমাদের। অবশ্যই এই দায়িত্ব পালন করতে চাই। ওকে। আপনার এর আগে যেটা আমি একটু আগে মেনশন করেছি যে আসলে গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভায় একটা সিদ্ধান্ত হয়েছে যে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করে দেওয়ার বিষয়টা। আপনি আশরাফুলের সাথে একটা লম্বা সময় খেলেছেন। পুরো ক্যারিয়ারের পুরোটা সময় তো আশরাফুল ছিল। খুব কাছ থেকে দেখা অনেকগুলা মানে রিমার্কেবল ইনিংসও ছিল আপনার ইয়ার সাথে আপনাদের দুজনের। তো এই আ উম মানে আশরাফুলের জাতীয় দলের সাথে এই যে টাই আপ হওয়াটা কিভাবে দেখেন? ভেরি গুড, আলহামদুলিল্লাহ। যে সুমন ভাই একটু আগেই বলল যে যে লেটেস্ট যে ক্রিকেট ওটার সাথে কিন্তু আশরাফুল ছিল। সো লেটেস্ট ক্রিকেটটা কি ওটাও জানে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমি 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 শিওর যে বাংলাদেশের প্রতিটা ব্যাটসম্যানের অনেক অনেক উপকৃত হবে এবং খুবই ভালো কিছু একটা আসবে ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কোচ আপনি আসবে অবশ্যই, কিন্তু তার সাথে সাথে প্লেয়ারদেরকে ডেভেলপ করাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ প্লেয়ারদেরকেও বুঝতে হবে সবকিছু যে কিভাবে ডেভেলপ করবে, এবং ওরা যদি ওদের প্রচেষ্টাটা নাই করে, ওদের চেষ্টাটা নাই থাকে, কিংবা ওদের যেটা যেমন আমি অনেকদিন ধরে শুনতেছিলাম যে সবাই জাকিরকে নিয়ে কথা বলতেছে যে লেগ সাইডে অনেক স্ট্রং, এই সেই, কিন্তু অফ সাইডে খেলতে পারে না। বাট আমি জানি না যে কতটুকু শিওর যে জাকির ওই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে কিনা। জাকির এখন যদি লেগ সাইডে স্ট্রং, অফ সাইডে যদি ও কাজ না করে, তাহলে কিন্তু আপনার যতই কোচ আসুক না কেন, সে তার জায়গাটা ডেভেলপ করাটা খুবই ডিফিকাল্ট হবে। সো কোচের সাথে সাথে প্লেয়ারদেরকেও বুঝতে হবে কার উইক পয়েন্ট কি, এবং ওই উইক পয়েন্টটা কিভাবে স্ট্রং পয়েন্টে নিব, ডেভেলপ করব, এবং দেন আমি তাহলে কোচ কিংবা প্লেয়ারদের লাভবান হবেন। আপনার আমাদের রিসেন্ট যে টাইমে যে আমরা যে ম্যাচ গুলো দেখতে পাচ্ছি, মোস্ট অফ আমি স্পেশালি বাংলাদেশ ঘরের মাঠে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট খেলা হলো, আমি সেই এক্সপিরিয়েন্সটাই একটু শেয়ার করতে চাচ্ছি। যেহেতু আপনি দেখেছেন যে বাংলাদেশ টিমের বোলাররা কিন্তু তাদের কাজটা ঠিক মতোই করে দিচ্ছে, সেই ব্যাটসম্যানরা কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেনি। উম, মানে রেজাল্ট, আচ্ছা আমরা ওয়েস্ট ইন্ডিজের যে ওয়েস্ট ইন্ডিজ যে দলটা মাত্র কিছুদিন আগে নেপালের সাথে সিরিজ হেরে আসছে, তাদের কাছে আমরা ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হলাম টি-20 তে। তো নিশ্চয়ই ব্যাটসম্যানদের ব্যর্থতায় আমি বলব। সেই ক্ষেত্রে আশরাফুলের মানে দায়িত্বটা কোন জায়গায় ফোকাস করতে হবে বলে মনে করেন? দেখেন, আশরাফুলের আগে সবচেয়ে বেশি যেটা ফোকাস করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের উইকেট। আমাদের উইকেটটা ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি একটা কথা বলি আপনাকে, শুনেন। হুম। এই যে আমাদের যখন ঘরোয়া লিগে, সরি, যখন আমাদের ঘরে যখন বাইরের টিম আসে, আমাদের মতো আমরা যে উইকেট তৈরি করি, আমরা সিরিজ জিতি, দ্যাটস ফাইন। বাট কিন্তু অতটুকুই। এই দেখেন চ্যাম্পিয়ন, এই যে এশিয়া কাপে আমাদের বাইরে যারা ছিল, ইন্ডিয়ান যারা ছিল, প্রতিটা সবাই বলছে যে আমরা বাংলাদেশকে কাউন্ট করতেছি না। সো এবং আপনি যখন খেলাটা যখন টুর্নামেন্টটা যখন শেষ হয়েছে, আলটিমেট কিন্তু তাই হয়েছে, রেজাল্টটা কিন্তু ওরকমই হয়েছে। তো আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের বড় বড় আসর জেতার এখন সময় হয়ে গেছে। 25 বছর হয়েছে। এখন আমরা ঘরে শুধু সিরিজ জিতলে হবে না, বাইরে গিয়ে একটা দুটা ম্যাচ আপনার সেটা তো জিতলে হবে পারতেছি না। না। আপনার আমাদের ঘরের এখন মাঠে সিরিজটা জেতা হচ্ছে না। আপনি যে ওয়েস্ট ইন্ডিজের সাথে তো আমরা পারতেছি না। ঘরের মাঠে তো পারতেছি না। না, ঘরের মাঠ, এটাই তো আমি বলতেছি। যেমন ধরেন আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমাদের উইকেট বাউন্সি উইকেট করতে হবে, যেটা সব জায়গায় গিয়ে আমাদেরকে ফেস করতে হয়। আমরা এই বাউন্সি উইকেট করলে ডেফিনেটলি আমরা 2টা বছর রেজাল্ট পাবো না, 2টা বছর আমরা সিরিজ হারবো। বাট এই সিরিজ দিয়ে আমাদের কাজ হবে না। কিন্তু এই 2টা বছর, একটা বছর যখন আমরা সিরিজ হারবো, কিন্তু আমরা যখন ওখানে খেলে ইউজ টু হবো, যখন ওখানে ভালো খেলা শুরু করব, তখন আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে বলতে পারবো যে আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবো, কিংবা ওয়ার্ল্ড কাপে ভালো জায়গায় যাব। এশিয়া কাপে আমাদেরকে নিয়ে চিন্তা করলো, আফগানিস্তানের মতো টিমকে নিয়ে চিন্তা করতেছে, কিন্তু আমাদেরকে নিয়ে চিন্তা করতেছে না। তো আপনি সিরিজ জিতে, আপনি 10টা সিরিজ দেশে জিতলেন, এটার রেজাল্টটা কি? এটার রেজাল্ট তো জিরো। যদি আপনাকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এশিয়া কাপ কিংবা ওয়ার্ল্ড কাপে যদি আপনাকে কাউন্ট না করে, এবং আপনাকে যদি স্পষ্ট বলে যে আপনি সেকেন্ড রাউন্ডে আমরা বাংলাদেশকে দেখতেছি না,
So that means we are loser. এক্স্যাক্টলি। ওকে আফতাব, লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে যখন খেলা চলতে সিরিজ শেষ হওয়ার পরে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। আমার মনে হয় আপনার হতাশা থেকে দিয়েছিলেন যে একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন। যে বলেছিলেন যে আফতাব যে এই মুহূর্তে দরকার যেটা হচ্ছে যে 40 জনের একটা স্পেশাল স্কোয়াড দরকার। কেউ যাতে খারাপ খেললে আরেকজন মানে যাতে সুযোগ না পায়। কি দলে যদি কেউ আসতে হয় তাহলে পারফর্ম করে আসতে হবে। আপনি একটা সমাধান দিয়েছেন যে আসলে 40 জনের একটা স্কোয়াড থাকবে। সেখান থেকেই যেটা দরকার যদি আমার ব্যাটসম্যান দরকার হয় সেখান থেকে আসবে। বোলার দরকার হলে কিংবা স্পিনার যেভাবে হোক দরকার সেখান থেকে আসবে। কিন্তু আপনি তো অলরেডি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমার একটা পাল্টা প্রশ্ন আফতাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো হাই পারফরম্যান্স ইউনিট আছে। তাহলে আবার এটা কেন আপনার কাছে প্রয়োজন মনে হলো? কেন আমি বলি আপনাকে, হাই পারফরমেন্সে যদি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখনই দেখবেন এই হাই পারফরমেন্সে আপনি লাস্ট 8-10 বছর ধরে দেখবেন একই প্লেয়াররাই আছে। আমি নাম নিতে চাই না, যারা ছিল তারাই আছে এবং তাদেরকে নিয়ে হাই পারফরমেন্স বলেন যেটাই বলেন, ওটা কিন্তু একটা নাম দিয়ে স্কোয়াড পূরণ করা হচ্ছে যে আমার একটা হাই পারফরমেন্স করতে হবে। কাদেরকে প্রথমে স্টার্ট করলাম, বিজয়, সৌম্য, সাব্বির, ইভেন তো যারা সিনিয়র প্লেয়ার আছে ওদেরকে নিয়ে আমার একটা হাই পারফরমেন্স স্টার্ট করতে হবে। না, আমি তো এইভাবে হাই পারফরমেন্স স্টার্ট করতে পারি না। এবং হাই পারফরমেন্স হচ্ছে, ঠিক আছে, দ্যাটস ফাইন, বাট হাই পারফরমেন্সটা কতদিন পর্যন্ত যাচ্ছে? এটা এমন না আপনাকে কন্টিনিউস আজকে ক্রিকেট শুরু হচ্ছে আজকে স্কোয়াডটা করবেন, ক্রিকেট যতদিন পর্যন্ত এন্ড হবে না ততদিন পর্যন্ত এটা কন্টিনিউ চলতে থাকবে। তখন গিয়ে আপনি রেজাল্টটা পাবেন। হাই পারফরমেন্সে আজকে আছে, আবার 3 মাস একটা গ্যাপ থাকে, আবার গিয়ে আবার হাই পারফরমেন্স আবার একটা স্কোয়াড করে, তখন গিয়ে একই নাম আবার আসে। তো তাহলে আমি আমার একটা কথা বলেন, যদি আপনি আমারে যদি এখন বাংলাদেশ টিমে সুযোগ দেন আর যদি বলেন যে পারফরমেন্স করি না করি কোনো ব্যাপার না, আমি আবার সুযোগ পাবো, তাহলে তো আমার ভিতরে কোনো কম্পিটিশনই থাকবে না, কিংবা আমার আমার গায়েই লাগবে না। আমি গিয়ে আমার মতো করে খেলে আমি চলে আসবো, কারণ আমি জানি আবার আসবো। সেই কম্পিটিশনটা তো আসতে হবে, যেটা কোথায়, যেমন অস্ট্রেলিয়ায়। আপনি অস্ট্রেলিয়ায় শেন ওয়ান ছিল বিদায় ম্যাকগিল খেলতে পারে না অনেক ম্যাচ, ম্যাকগিলের মতো বলার, গিলক্রিস্টের মতো কিপার ছিল বলে হাজার কিপার পিছনে লাইনে ছিল, ওর জন্য খেলতে পারে নাই। এবং গিলক্রিস্ট জানে যে ও খারাপ খেললে ওর জায়গায় আরেকজন ঢুকবে, ও ওই সুযোগও দেয় নাই বিকজ। তো এই কম্পিটিশন যদি না থাকে তাহলে আপনার, এবং আমাদের দেশে যদি দেখেন অনেক প্লেয়ার পারফরমেন্স না করে আবার কিন্তু টিমে ঢুকতেছে, তো তাদের মধ্যে কিভাবে কম্পিটিশনটা আসবে? তো সেজন্য নামটা প্রথমে ছড়াইতে হবে, বাদ দিতে হবে পারফর্মার, যেটা আমি আপনাকে বললাম, এই পারফর্মাররা ওখানে থাকবে, দেন আপনার এটা, আর তখন ওদের ভিতরে একটা বিশ্বাস তৈরি হবে যে আমি যদি সব জায়গায় পারফর্ম করি তাহলে আমি এই স্কোয়াডে ঢুকবো। মানুষের একটা এর লক্ষ্য থাকবে যে আমি পারফরমেন্স করলে আমি ওই জায়গাটা ঢুকবো, এবং ওরাও জানবে ন্যাশনাল টিমের নেক্সট ওরাই খেলবে, এবং যারা বাদ পড়ছে তারাও একটা টার্গেট থাকবে যে আমি যতক্ষণ পর্যন্ত পারফরমেন্স করব না আমি ওই স্কোয়াডে ঢুকতে পারবো না, এবং ওরা ন্যাশনাল টিমও ঢুকতে পারবে না। সো আপনি এইভাবে যদি না চিন্তা করেন তাহলে ইটস ডিফিকাল্ট। আফতাব, আপনি কি এ টিমের কথা বলতেছেন? এটা এইটি যেটাই হোক কোনো ব্যাপার না, কিন্তু একটা স্কোয়াড করতে হবে যেটা সারা বছর কন্টিনিউসলি হবে, একদিনের জন্য বন্ধ হবে না। ইভেন দো আপনার ওখান থেকেই, যেমন ধরেন আপনি যেমন এখন অনেক প্লেয়ার আছে যারা এখন ন্যাশনাল টিমে খেলতেছে। তানজিদ তামিমের কথাটা আমি আপনাকে একটু বলি। আমি যখন বাংলাদেশ থেকে যখন চলে আসছিলাম 3 বছর 2023-এ, তখন তানজিদ তামিম কিন্তু অলমোস্ট হারাই গেছিল, মানে ওর কোনো খবরই নাই, ও কোথায় ক্রিকেট খেলতেছে কি করতেছে ওর কোনো খবর নাই। হঠাৎ করে কোত্থেকে টিমে আসলো, আবার এই পারফরমেন্স করে করে না এভাবে করে করে কন্টিনিউসলি করতেছে। তো এরকম অনেক প্লেয়ার আছে যারা আপনার কোনো খবর নাই, ওখান থেকে আবার এসে ডিরেক্ট ন্যাশনাল টিমে ঢুকে যাচ্ছে। তো তারা তো তাহলে চিন্তাই করবে যে আমি বাদ পড়লে আবার সৌম্য সরকার, আমি কাউকে দোষারোপ করতেছি না, বাট আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এগুলো। সৌম্য সরকার যখন বাদ পড়ছে, ও কোন জায়গায় পারফরমেন্স করছে যে তাকে সে আবার ন্যাশনাল টিমে আসছে? এগুলো আপনাদেরকে দেখতে হবে। আমি সরি যে আমার কিছু কিছু নাম দিয়ে বলতে হচ্ছে, আমি চাচ্ছিলাম না নামগুলো বলতে, বাট এইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি পারফরমেন্স না করলে আপনার ভিতরে ওই জিনিসটা আসবে না। বিরাট কোহলি এখনো পারফরমেন্স করতেছে কেন?
ও জানে যে ও যদি পারফরমেন্স না করে ওর জন্য পিছনে আরো অনেকজন দাঁড়ায় আছে যে খেলার জন্য। বিরাট কোহলিদেরকেও পারফরমেন্স করে টিকে থাকতে হচ্ছে। Right. হ্যাঁ, হ্যাঁ বুঝলাম আফতাব। আরেকটা বিষয় আপনি তানজিদ তামিমের প্রসঙ্গটা আনলেন। তারা 2020 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো আন্ডার 19 লেভেলে। তো আফতাব 2025 সালে এসে তাদের সমকক্ষ যেসব প্লেয়ার স্পেশালি ইন্ডিয়ান টিমে আছে বা অন্যান্য টিমে যখন তারা ন্যাশনাল টিমে যখন সুযোগ পাচ্ছে তারা কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে। আমি কিন্তু আহ, এই যে অনূর্ধ্ব 20 থেকে নিশ্চয়ই তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, নিশ্চয়ই তারা ওই সময় সেরা ক্রিকেটার ছিল, কিন্তু পরবর্তীতে যখন জাতীয় দলে আসে, হ্যাঁ, কেন পারতেছে না আপনার কি মনে হয়? লাইক শামীম পাটোয়ারি, মাহমুদুল হাসান জয়, আকবর এখনো দলেই জায়গা করে নিতে পারেনি। তো এটা কেন হলো আপনার এটা কি মনে হয়? আচ্ছা ঠিক আছে, দেখেন আন্ডার 19 আমিও খেলে আসছি। আন্ডার 19 আর ন্যাশনাল টিমের একটা পার্থক্য আছে, এটা ডিস্টেন্স আছে। এটা এমন না যে আন্ডার 19 আর ন্যাশনাল টিমের জাস্ট পার্থক্যটা এতটুকু। আন্ডার 19 আর ন্যাশনাল টিমের একটা বিগ গ্যাপ আছে। আন্ডার 19 এর পর্যন্ত আপনার প্রতিটা প্লেয়ারের ম্যাচুরিটি বলেন, প্রতিটা প্লেয়ারের এক্সপেরিয়েন্স বলেন, সবগুলো অলমোস্ট সেম হয়। যেমন আমি যদি ইন্ডিয়ার সাথে খেলি, ওই আন্ডার 19 এর ওই ছেলেটার যে এজ, আমার যে এজ, তার সাথে কিন্তু খুব বেশি একটা পার্থক্য না। তখন দেখবেন তাদের এক্সপেরিয়েন্সের সাথে কিন্তু আমাদের সাথে খুব একটা পার্থক্য থাকবে না, 19-20, ঠিক আছে। কিন্তু যখন আপনি এই তানজিদ তামিম যখন ন্যাশনাল টিমে ঢুকতেছে, তখন গিয়ে ও যখন ডেল স্টেনকে ফেস করতেছে, ডেল স্টেন অলরেডি 200 ম্যাচ খেলা, 300 ম্যাচ খেলা, এক্সপেরিয়েন্স বলার। সো এক্সপেরিয়েন্সের সাথে গিয়ে একটা যার এক্সপেরিয়েন্স অনেক কম, ও গিয়ে ওর সাথে ম্যাচ করতে পারতেছে না। আপনার অনেক ডিফারেন্স। ন্যাশনাল টিম থেকে 19-এ যদি কোয়ালিটি ফুল প্লেয়ার না হয়, তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট ইন্টারন্যাশনালে গিয়ে তাকে টিকে থাকা। কারণ অনেক, আমি বললাম না আপনাকে, যে যেমন সাপোজ ধরেন আপনি তানজিদ তামিম ন্যাশনাল 19 থেকে আপনি ইন্টারন্যাশনালে আসলো, সেখানে ও 5টা অস্ট্রেলিয়ান পেস বোলারকে ফেস করলো, যেটা সবাই 200 ওভার ম্যাচ খেলা এক্সপেরিয়েন্স। আপনি কাকে আগায় রাখবেন? ডেফিনেটলি তাদেরকে আগায় রাখবেন। আপনি তাদের সাথে ওর সাথে অনেক অনেক পার্থক্য। তো ওই জন্যই অনেক সময় যদি কোয়ালিটি ভালো না থাকে, ওই জায়গাটা ওরা গিয়ে আর ম্যাচ আপ করতে পারে না, টিকতে পারে না, তখন গিয়ে গিভ আপ করে দিতে হয়। সেই জন্য কোয়ালিটি খুবই ইম্পর্টেন্স। বুঝতে পারলাম আপনার। আরেকটা বিষয় আমরা একটু আগে আশরাফুলের বিষয়ে আলোচনা করলাম। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, দুজন ক্রিকেটার নিয়ে জানবো আমি। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা কোথাও নেই। আসলে এই জিনিসটাকে আপনি অনেকের অভিজ্ঞতা নিয়ে, যেমন মোহাম্মদ আশরাফুলের অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আরেকজন প্লেয়ারের নাম পরে বলবো, কিন্তু মাশরাফি বিন মুর্তজা এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের কোথাও নেই। এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখেন? ডেফিনেটলি এটা আনফরচুনেট যে মাশরাফির মতো একটা প্লেয়ারকে আমরা ক্রিকেট বোর্ডে আমরা একটা সময় সবাই কল্পনা করছিলাম যে নেক্সট প্রেসিডেন্ট কিন্তু মাশরাফি হওয়ার কথা। সবাই এটা আমরা অলমোস্ট শুনেও আসছি, এবং সবাই সবাই চাইছিলাম যে মাশরাফির মতো একটা মানুষ যেন ক্রিকেট বোর্ডে থাকে, বিকজ সবসময় টিমটাকে যেভাবে গুছায় রাখতো, সবার সাথে যেভাবে মজা করে চলতো, এরকম একটা প্লেয়ার অবশ্যই অবশ্যই এরকম একটা মানুষ ক্রিকেট বোর্ডে দরকার ছিল। সো এটা আনফরচুনেট যে ওরা হয়তো বা এখন ক্রিকেট বোর্ডে আসতে, হয়তো বা ফিউচারে ইনশাল্লাহ আসবে। যে আমি উপদেষ্টার মুখে কথা শুনছিলাম যে ওর নাকি আসা মানে হয়তো বা আসতে পারে, বাট আমি এটাই আশা করি যেন ওরা আসে এবং ওরা যেন ক্রিকেটকে আরো অনেক কিছু দিতে পারে। আপনার একটু কি রাজনীতিটাকে পাশে রেখে মাশরাফি কি মানে বাংলাদেশের ক্রিকেটে যেটাই হোক ওনার মতো বাংলাদেশের অভিজ্ঞতা বলেন, আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট সাকসেস ক্যাপ্টেনের বাইরেও কিন্তু আফতাব আহমেদ, মাশরাফির যে গুণটা আছে যে সবাইকে নিয়ে একত্রে থাকা, তো নিশ্চয়ই তার অভিজ্ঞতাটা যদি বাংলাদেশের ক্রিকেট পায় নিশ্চয়ই অনেক উপকার হবে। 100%, নো ডাউট। আপনি যত বললাম তো, যত এক্সপিরিয়েন্স তত তত বেটার। আপনি আপনি এরকম একটা মানুষকে বাইরে রাখতে পারেন না। এখন আমার আমার মনে হয় যে যদি ও যদি কোনো ক্রাইম, কোনো ক্রিমি, কোনো কিছুর সাথে যদি ওর যদি কোনো কিছু না থাকে, তাহলে একটা রাজনীতি একটা মানুষ করতেই পারে। একটা মানুষের ভিতরে
একটা দল পছন্দ থাকতেই পারে, কিন্তু আমি যদি কোনো ক্রাইম না করি, আমার ভিতরে যদি ওরকম কোনো কিছু, আমার যদি কোনো দোষ না পায়, তাহলে ওয়াই নট, কেন না? আমি যদি কোনো কিছুর সাথে ইনভলভ না থাকি, তাহলে আমি কেন আবার ব্যাক করতে পারবো না? অবশ্যই ব্যাক করতে পারবো। আমি রাজনীতি করতেই পারি, আমি যে কোনো একটা দলকে সাপোর্ট করতেই পারি, সেটা আমার পার্সোনাল ব্যাপার, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদিও বা মাশরাফিটা ঠিক ছিল, বাট যারা প্লেয়ার, অ্যাজ এ রিসেন্ট প্লেয়ার, তাদের অবশ্যই রাজনীতির সাথে জড়ানো উচিত না। বাট মাশরাফি তো অলমোস্ট খেলা ছেড়ে দিছিল, এরপরেই ও রাজনীতিতে ঢুকছে। ইয়ার সাথে আমরা যত জানি আপনার বন্ধু তো মাশরাফি বিন মুর্তজা। অবশ্যই, অবভিয়াসলি আমরা অনেক এনজয় করছি, এবং ও তো অনেক দুষ্টু। আমি একটা ইংল্যান্ডে একটা হোটেল ছিল, ওখানে একটা কাহিনী ছিল, ওখানে নাকি একজন সুসাইড করছে, এবং ওই সুসাইডের, তখন তো অনেক ছোট ছিলাম আসলে, সুসাইডের ওইটা নাকি ওখানে ঘুরতো। তো এটা সবাইকে ভয় দেখাইছে। তো এমনও হয়েছে, সবাই তো সিঙ্গেল রুম ছিল ন্যাশনাল টিমে, বাট ওই সময় আমরা এক রুমে 5 জন ছিলাম ভয়ে। এমন আমার রুমে আমি জাস্ট ব্যাগটা রেখে আর পুরো 10 দিন মানে আমার রুমে আমি যাই নাই, এরকমও হয়েছে ভয়। তো এর মধ্যে ও কি করছে, হোটেলের আপনার কাপড় নিয়ে, যে চাদরগুলো, সাদা চাদর নিয়ে রাত্রেবেলা বাইরে গিয়ে আমাদেরকে ভয় লাগানোর জন্য জানলার পিছনে গিয়ে আওয়াজ করতেছে, উল্টাপাল্টা আওয়াজ। কি সাহস ওর! আমরা 5 জন ওখানের ভিতরে বসে এভাবে ভয়ে একজন আরেকজন পিছনে ঘুমাইছি, আর ও বাইরে একা গিয়ে আমাদেরকে উল্টা ভয় দেখাইছে। তো ও হচ্ছে অ্যাকচুয়ালি অন্যরকম। ও আসলে, ওর কথা অনেক কাহিনী আছে, যা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, একটা দলের যতই খারাপ মুহূর্ত থাকতো, যেটা বললেন এত ভয়ে একটা ভীতিকর পরিবেশ। হ্যাঁ, যে একটা ভূতের কারণে আপনারা ৫ জন এক রুমে, ভূতের ভয়ে ৫ জন একত্রে এক রুমে ছিলেন। হ্যাঁ? এবং বলতেন টানা ১০ দিন যে আপনার রুমেও যেতেন না ঠিক মতো। সেই জায়গায় মাশরাফি বিন মুর্তজা মানে সাদা কাপড় পরে সবাইকে ভয় দেখানোর চেষ্টা। নিশ্চয়ই আ বাইরে গিয়ে, বাইরে গিয়ে। হ্যাঁ, এমন না ভিতরে। আপনার বাইরে রাত্রেবেলা পুরো অন্ধকার, তখন প্রায় 11টা 12টা বেজে গেছে। ওই সময় ও বাইরে গিয়ে উল্টাপাল্টা আওয়াজ করতেছে, এবং ও বাইরে গেল কেমনে এত সাহস নিয়ে? মানে এটাই আসলে অন্যরকম। অনেক সাহসী একটা ছেলে ছিল। আ ইয়ে করছে। আপনার নিশ্চয়ই এরকম আরো অনেক কাহিনী আছে যে দলের যখন তো খারাপ হোক কিন্তু মাশরাফির উপস্থিতি সবকিছু চেঞ্জ করে দিত। এরকম নিশ্চয়ই অনেক ঘটনা আছে আপনার? 100%। যেমন? ও তো কাহিনী ছাড়া থাকতে পারতো না। ও তো যেমন? কাহিনী ছাড়া থাকতে একটা পারতো না। একটা তো সবাইকে বললেন, আরেকটা বলেন। সবাইকে দুষ্টুমি, মানজার রানার সাথে অনেক দুষ্টুমি করতো, অনেক দুষ্টুমি করতো। মানজার রানাকে অনেক ধরনের জ্বালাইছে। ও, আল্লাহ ওকে বেহেশতে নসিব করুক মানজার রানাকে। ওকে এত জ্বালাইতো, মানে অনেক কিছু আছে, এগুলো বলা যাচ্ছে না হ্যাঁ। ক্যামেরার সামনে। মানে যেগুলা করতো, এত দুষ্টুমি করতো। সো বাট মাশরাফি আসলে ওর কথা বলে শেষ করা যাবে না। আ নিশ্চয়ই তার সতীর্থ আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, তারপরে হচ্ছে আব্দুর রাজ্জাক সবাই দলে বোর্ডে এসেছেন। তো নিশ্চয়ই আপনারও প্রত্যাশা থাকবে যে যেভাবেই হোক মাশরাফিকে বোর্ডে কাজে লাগানো। অবশ্যই, কেন না? আমি তো বললাম, যদি ও কোনো কিছুর সাথে ইনভলভ না থাকে, ও যদি ক্লিন থাকে, তাহলে ডেফিনিটলি ওকে আবার ইনভলভ করা উচিত আমার মনে হয়। তাহলে কি হিসাবে আপনি চান দলের মধ্যে? সে কি বোলিং কোচ হিসেবে আসবে না অন্য কিছু? আপনার আপনার পরামর্শ কি থাকবে? যেকোনো রোল যেটা ইম্পর্টেন্ট, যেটা আমার কথা হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, ওই যেকোনো একটা রোলে আসলেই হবে। ডাজন্ট ম্যাটার বোলিং, ডাজন্ট ম্যাটার ব্যাটিং। ও ও এমন একটা পারসন, ও যে রোলেই যাবে ওখানেই ও ম্যাচ করে ফেলবে। ওর মধ্যে ওই অ্যাবিলিটি আছে। সো ও যেখানেই যাবে, ওর জন্য এটা কোনো ব্যাপার না। অবশ্যই। ওকে। আফতাব নিশ্চয়ই এখন বুঝতে পারছেন কার প্রসঙ্গে আনবো। সাকিব আল হাসান। আমরা দেখেছি কিছুদিন আগেও আমেরিকায় আপনারা একসাথে মনে হয় দেখাও হয়েছিল। তখন মানে সাকিবের কি অবস্থা কি ছিল? সাকিব, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ও তো জানেন যে ও তো সহজে কোনো কথা বলতে চায় না। ও তো মেন্টালি অনেক স্ট্রং। ওর জায়গায় আমি হলে এতক্ষণ মনে হয় দুমড়ায় মুচড়ায় কোথায় চলে যাইতাম আল্লাহ জানে। বাট ও ডেফিনেটলি ও এত স্ট্রং বলেই কিন্তু ও এখনো ক্যারি করতেছে ক্রিকেটটাকে এনজয় করে অনেক বেশি। তা আমি আবারও একটা কথা বলতে চাই যে ও রাজনীতিতে কি করছে না করছে, সেটা আমার যতটুকু দেখার বিষয়, তার চেয়ে বড় বেশি দেখার বিষয় হচ্ছে ও আমার কলিগ। অ্যাজ এ কলিগ হিসাবে ওর সাথে আমি দেখা করতে গেছি, এবং আমার দেখা করাটা, আমার আটলান্টায় আসছে, আমার জন্য মনে হচ্ছে যেটা আমার অবশ্যই আমার যাওয়া উচিত, এবং আমি
অনেকদিন পরে ওর সাথে দেখা করছি এবং অনেক ভালো লাগছে ওর সাথে কথা বলে, অনেক 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 দিন পর ওর সাথে কথা বলছি। আফতাব, একটা সাকিব আল হাসান এর মতো ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলার জন্য, একটা বিদায়ী টেস্ট খেলার জন্য সরি দেশে আসতে পারে না। মানে সে বাংলাদেশ টিমে যেখানে অটোমেটিক চয়েস ছিল, সেখানে আহ, সে দেশে আসতে পারে না, খেলতে পারে না। কারণটা যেভাবেই হোক, এই জিনিসটা আসলে বাংলাদেশের ক্রিকেটের কত। আমি 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 একটু এই বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনার এই মাধ্যমে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, একটা কথা বলি, যতই কিছু বলেন না কেন বাস্তবটা সবাই কিন্তু মানতে চায় না। এখন আপনি যদি লাস্ট 15 বছর ধরে দেখেন, কারো কিন্তু ক্ষমতা নাই শেখ হাসিনার উপরে কথা বলার। আপনি যতই বলেন এখন শেখ হাসিনা গেছে বলে অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু শেখ হাসিনা যখন ছিল সবার মুখ কিন্তু বন্ধ ছিল, কারো ক্ষমতা নাই। এখন অনেকে বলে যে আহ, এই যে এই ঘটনাগুলো হলো, সাকিব কোনো কিছু দিল না, কোনো কিছু করলো না। ডেফিনেটলি এটা অনেক বড় একটা আপসেটিং যে আমাদের দেশে এরকম একটা ঘটনা হয়েছে, এতগুলো স্টুডেন্ট স্টুডেন্ট মারা গেছে, এটা কেউই সহ্য করতে পারবে না, কারো পক্ষে সহ্য করা সম্ভব না। কিন্তু যেটা রিয়েলিটি সেটা আপনাকে মানতে হবে। যেমন ধরেন, ও অনলি 7 মান্থ একটা রাজনীতি দলের সাথে ঢুকছে, ও কিন্তু ওই 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 দলের শিশু। ও ক্রিকেটে অনেক বড়, কিন্তু ও আওয়ামী লীগের শিশু। ওর যদি হিসাব করেন আপনি, তো ওই জায়গায় এখন ও যদি একটা জায়গায় দায়িত্বে ছিল, ওখান থেকে শেখ হাসিনার মতো একজন নেত্রীর সামনে, শেখ হাসিনা এগেস্টে ও কিছু লিখবে, ইটস ইম্পসিবল ভাই। এটা আমিও পারবো না, আপনিও পারবেন না। এখন যে ডায়লগ দিচ্ছেন ওই ডায়লগ গুলো দিয়ে লাভ নাই। এখন সবাই চলে যাচ্ছে, আমিও ফেসবুকে লিখতেছি, আপনিও ফেসবুকে লিখতেছেন শেখ হাসিনা ছিল এটা ওইটা ওইটা। বাট তখন কিন্তু আমিও লিখতে পারিনি, আপনিও লিখতে পারেন না, সেটা সম্ভব না। সো ওর পক্ষেও সম্ভব না যে একটা রাজনীতি, আমি এখন ক্রিকেট বোর্ডে যদি থাকি, আমার পক্ষে সম্ভব না ক্রিকেট বোর্ডের এগেস্টে কোনো কিছু বলা। কিন্তু আমি জানি যে ক্রিকেট বোর্ডে অনেক দুর্নীতি, অনেক কিছু হইতে পারে। কিন্তু আমার পক্ষে সম্ভব না যখন আমি আমি ক্রিকেট বোর্ডে চাকরি করব, কিংবা আমি যখন ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকবো। ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ আমি একটা প্রতিষ্ঠানকে বিলং করতেছি। তো ওই সময় গিয়ে আমার পক্ষে ওই 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 ও- ও- ওই 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 প্রাতিষ্ঠানিক সম্পর্কে কিছু বলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি এখন নাই, আমি এখন ক্লিয়ারলি বলতে পারবো, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো বাধা নাই। সবকিছুতে একটা নির্দিষ্ট একটা জিনিস থাকে যে ওটা ওটা আসলে মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। এখন ওর সাথে আমি যখন, অনেকেই বলার পরেও কিন্তু একটা কথা বলছে যে ঘটনা যে এত কিছু হয়ে যাচ্ছে, আমি দেশের বাইরে আমি কিন্তু ওরকম বুঝতে পারিনি আসলে। কিন্তু আমরা কিন্তু দেশের বাইরে অনেক সময় বাংলাদেশের খেলা হয়ে যায়, বাট পরে এসে আমরা খবর পাই যে বাংলাদেশের খেলা হয়েছে, আজকে হাইলাইটসটা দেখি। So এরকম অনেক ঘটনা হয় দেশের বাইরে থাকলে, ইটস ভেরি ডিফিকাল্ট সামটাইমস। ও এক্স্যাক্টলি, সাকিব আল হাসান তখন তো যখন ইয়ে চলে, আহ, মানে জুলাই আন্দোলন জুলাই বিপ্লবটা চলতেছিল, তখন তো সাকিব আল হাসান কানাডায় খেলতেছিল। তার মানে উনি বলতে চাইছেন যে আসলে ওইভাবে উনি ইম্প্যাক্টটা বুঝতে পারেন। এটাই এটাই আমি আমি শিওর যে ও কখনোই বলবে না যে আমি, এই যে এতগুলা স্টুডেন্ট যে যাদের মৃত্যু হয়েছে, ও ও এটা কখনোই বলবে না আমি ও খুশি হয়েছে। ও কখনোই বলবে না যে আমি স্বামীটাকে সমর্থন করি। ডেফিনেটলি ওর ভিতরেও দুঃখ আছে, ওর ভিতরেও কষ্ট আছে, বাট ওর ক্ষমতা কতটুকু ছিল যে দুইটা কথা বলার। ও ক্রিকেট অনেক বড় প্লেয়ার, অনেক বড় লিজেন্ড, পুরা ওয়ার্ল্ডের লিজেন্ড, কিন্তু আওয়ামী লীগ হিসাবে ও একটা শিশু। ওর কিন্তু কোনো কিছু বলার অতটুকু অ্যাবিলিটি তখন তার ছিল না। সেটার জন্য এখন সাফার করতে হচ্ছে। বাট আপনার সাকিবের সাথে যখন কথা হয়েছে, মানে দেশের, মানে ভবিষ্যতে খেলার ব্যাপারে আশাবাদী এসব কোনো আলোচনা হয়েছে? ওর তো সব সময় চায় যে ওর দেশে, এত বছর ক্রিকেট খেলছে, ও তো চায় যে দেশে সবার সামনে ও অবসর নেয়, ও দেশে একটা ম্যাচ খেলবে, ওটার থেকে অবসর নেবে। এটা তো ওর অবশ্যই চাওয়া। এখন এটা কতটুকু ফুলফিল করতে পারতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এক্স্যাক্টলি। আপনার এই জিনিসটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা দুর্ভাগ্য, যে আসলে মাশরাফি এবং সাকিবের মতো ক্রিকেটার যারা এত বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারছে না। মাশরাফি তো প্রায় শেষের দিকে, আর সাকিব আল হাসানের যে এটা বললেন, আপনিও বললেন যে আসলে ওর বাংলাদেশের ক্রিকেটকে এত কিছু দিয়েছে। বাংলাদেশের ওয়ার্ল্ড ক্রিকেটের সামনে যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড সাকিব আল হাসান আসলে ঘরের মাঠ থেকে, বা এখন তো দেশের বাইরেও খেলতে পারতেছে না, যে পরিস্থিতির কারণে হোক। আহ তো এটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক দুর্ভাগ্য।
অবশ্যই, যেমন ধরেন আপনি দেখেন এই যে আটলান্টায়ও আসলো, এই যে আমি যে ইন্ডিয়ান একটা একাডেমিতে কাজ করি, যেমন ইন্ডিয়ানরা সহজে বাংলাদেশিদেরকে অত 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 আপ চিন্তা করে না, আমি যেটা ওদের সাথে কাজ করে বুঝলাম। কিন্তু আপনি দেখেন যে সাকিব আল হাসান আসবে, আমাকে না হলে 100 বার বলছে তোমার সাকিব আল হাসান আসতেছে, কি অবস্থা, সবাই এসে ওর কাছে এসে অটোগ্রাফ নিচ্ছে, এটা তো অনেক বড় প্রাউড। যারা ইন্ডিয়ানরা নিজেদেরকে এত প্রাউডলি আপনার এই করে রিপ্রেজেন্ট করে, তো সেখানে আপনার সাকিব আল হাসানের কাছে এসে ওরা অটোগ্রাফ নিচ্ছে, সাকিব আল হাসান আসতেছে, এটা নিয়ে একটা জমজমাট একটা ব্যাপার হয়ে আসছে এখানে, সেটা তো আমি অনেক বড় প্রাউড ফিল করছি তো ওই সময় ওই মুহূর্তে। এক্স্যাক্টলি, ডেফিনেটলি আমাদের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। তো আফতাব, যেটা বললাম আমি আগেও মেনশন করেছি, যে এখন বোর্ডে সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছে, কাজ করছেন একেবারে নীতি নির্ধারক পর্যায়ে। আহ, বুলবুল ভাই নো ডাউট লম্বা সময়ে অনেক অনেক অভিজ্ঞতা। তো আপনার মানে তাদের কাছে কি চাওয়া থাকবে এই দুজনের বিষয়ে? দেখেন সবচেয়ে রাইট পার্সনটা এখন ক্রিকেট বোর্ডে আছে বুলবুল ভাই, সবচেয়ে রাইট পার্সন আমার যেটা মনে হয়, যে এই মানুষটাকে যদি রাখতে না পারে তাহলে ক্রিকেট বোর্ড আর কাউকে রাখতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে রাইট পার্সনটা এখন আমার মনে হয়। আমি জানি না, হয়তো বা দায়িত্ব পাওয়ার কয়েক বছর পরে যদি কিছু হয় সেটা অন্য ব্যাপার, বাট আমার এই মুহূর্তে আমার মনে হচ্ছে সবচেয়ে রাইট পার্সন আছে। এবং ওনার যে মানে মানে ওনার যে সেন্স, এটা যে ওনার সাথে যে কথা বলবে সে একমাত্র বুঝতে পারবে। আমি ওনার কাছে অনেকগুলা ক্লাস করছিলাম আমরা অনেক আগে, তখনই আমি বুঝতে পারছি যে উনি কতটুকু নলেজেবল একজন পার্সন। সো ডেফিনেটলি উনি উনি ক্রিকেটের জন্য, ওনাকে যদি সময় দেয় তাহলে ক্রিকেটের জন্য খুবই উপকৃত হবে, এবং উনি ক্রিকেট ডেভেলপ করার জন্য যা যা দরকার আই এম শিওর যে উনি সবকিছু করবে। এবং এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট সময় দেওয়া। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আজকে আমরা গাছ লাগাইছি, আজকেই ফল ফল আমরা ভোগ করতে চাই। যেমন অনেকে আবার শুনতেছি, যেমন এই যে সালাউদ্দিন স্যারকে অনেকে আকাশে তুলছে, এখন আবার অনেকে মাটির নিচেও নামায় ফেলতেছে। এই যে যেটা আপনার পাওয়ার হিটার যে কোচটা আসছিল, সবাই এখন বলতেছে যে পাওয়ার হিটার ও আসার কারণেই আপনার এখন প্লেয়ারদের খেলা উল্টা নষ্ট হয়েছে। আমাদের কথা হচ্ছে ও যে জিনিসগুলো শিখাইছে ওটার জন্য আপনাকে আগে সময় দিতে হবে, 6, 7, 8 মাস কিংবা 1 বছর পর কিংবা 2 বছর পর যদি দেখেন যে আপনি এরপরও ডেভেলপ হচ্ছে না, দেন আপনি আঙ্গুল তুলে বলেন যে হ্যাঁ ডেভেলপ হচ্ছে না। কালকে আশরাফুল কাজ করবে, পরশুদিন একটা সিরিজ হারবে, এবং সবাই যদি বলে যে আশরাফুল চলে না, আশরাফুলকে হবে না, আশরাফুল কেন আসছে, তাহলে তো ডিফিকাল্ট। আপনাকে কমপক্ষে একটা জিনিস 1 থেকে 2 বছর সময় দিতে হবে, এবং 2 বছর পর যদি না হয় এরপরে আপনি যত আঙ্গুল দিবেন যত কথা বলবেন কোনো সমস্যা নেই, কিন্তু তাকে সময়টা দিতে হবে। এক্স্যাক্টলি আপনার, শুধু কি কোচেরই দায়িত্ব, ক্রিকেটারদের কি কোনো দায়িত্ব নাই সেই এই আপনি যে প্রেক্ষাপটে বললেন পারফরমেন্স করার পেছনে? অবভিয়াসলি আমি তো আপনাকে বললামই কথাটা, যে এখন এই যে আশরাফুল যে কোচিং এ যাচ্ছে, সত্যি কথা আমি অনেক ভয় পাচ্ছি, যেটা সত্যি কথা আমি অনেক ভয় পাচ্ছি, কারণ যে কোনো সময় আশরাফুলকে নিয়ে কথা ওঠার সম্ভাবনা আছে। কিন্তু এটা কেউ চিন্তা করতেছে না যে যারা যাচ্ছে তাদের কোয়ালিটি কতটুকু, এবং যারা খেলতেছে তাদের ডিস্টেন্স কতটুকু, এক একটা ইন্ডিয়া অস্ট্রেলিয়াদের সাথে পার্থক্য কতটুকু। আমাদের আমাদের সবচেয়ে বড় ব্যাপার যে লাস্ট 15 বছর যে কোয়ালিটিফুল যে প্লেয়ার গুলো ছিল তারা কিন্তু উঠে আসতে পারে নাই। এবং ওই যে আপনি যারা বললাম যে যারা, যদি আপনার কোয়ালিটি না থাকে আপনি ওই ইন্টারন্যাশনালে প্রথম 4-5টা ম্যাচ খেলবেন, এরপরে কিন্তু আপনার কোয়ালিটি না থাকলে ওখানে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। আফতাব, একটু মাঝখানে আমি একটা শেষের দিকে, আমাদের আড্ডা অনেক লম্বা সময় হয়েছে। আফতাব, একটা জিনিস মাঝখানে আপনি বলেছেন একটা ব্যাপার, যে আমাদের সময় এসেছে 25টা বছর হয়ে গেছে যে একটা মানে বড় আসরের ট্রফি জেতা। আসলে এখন পর্যন্ত আমরা তো আহ, যেটা মেয়ে নারী ক্রিকেট দল পেরেছে যে এশিয়া কাপের ট্রফি জেতা, আসলে পুরুষ দল কিন্তু এখন পর্যন্ত ট্রাই নেশন বাদে কিন্তু ওই লেভেলের কোনো ট্রফি জিততে পারেনি। তো আসলে এটার জন্য এখন কি করা উচিত বলে মনে করেন আপনি? এই যে দুইটা জিনিস আপনাকে করতে হবে। প্রথমে উইকেট চেঞ্জ করতে হবে, উইকেট এমন ভাবে করতে হবে যেটা আপনার বাউন্সি উইকেট করতে হবে, যেখানে আমরা প্রত্যেকটা দেশে গিয়ে একই উইকেট ফেস, যেমন ধরেন আপনি ইংল্যান্ডে কিংবা অস্ট্রেলিয়ার যারা ন্যাশনাল টিম আসে তারা কেন এত ভালো খেলে,
কারণ যারা ডোমেস্টিক খেলা, আমরা যে ওদের সাথে ইংল্যান্ডে আমরা ডোমেস্টিক ওদের সাথে যে খেলছি ক্রিকেট, একই উইকেট, একই বাউন্সি উইকেট, ওখানের মধ্যে একটা নর্মাল বলারও যখন বোলিং করতেছে, ও 140 145 বোলিং বল করতেছে এবং বাউন্স হচ্ছে, সুইং হচ্ছে। তো ওই ওই বলটা যখন ফেস করে একটা লোকাল প্লেয়ার যখন ইন্টারন্যাশনাল আসতেছে, তখন সেম বল, সেম পেস, সেম সুইং ও ফেস করতেছে, ও স্ট্রাগল করতেছে না বিকজ অফ দিস। আর একই আমাদের দেশে আমরা 115 120 হাঁটুর নিচে বল থাকতেছে, এবং এরপরে আমরা যখন ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আমাদের বাউন্স হচ্ছে মাথার উপরে আসতেছে। তো এই যে ডিফারেন্সটা, তখন আমরা গিয়ে আর কন্ট্রোল করতে পারতেছি না, উইকেট চেঞ্জ করতে হবে। আমরা যদি বাংলাদেশে সিরিজ হারি, উই ডোন্ট মাইন্ড, আমাদেরকে সিরিজ হারতে হবে, কিন্তু কিছু পেতে হলে আপনাকে লুজ করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার সেকেন্ড হচ্ছে আপনাকে প্রচুর জুনিয়র লেভেল, যেখানে আন্ডার 14 আন্ডার 15 কিংবা আন্ডার 17, ওই জায়গায় অনেক 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 বেশি ফোকাস করতে হবে। কারণ ওই জায়গায় আপনি যে প্লেয়ারটাকে তৈরি করবেন, ওইটাই গিয়ে আপনাকে সাপোর্ট দিবে হচ্ছে ন্যাশনাল টিমে। বাট আপনি যদি ওই জায়গায় কোয়ালিটি ফুল তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই 70-60 যেটাই কোয়ালিটি পাচ্ছেন, ওই কোয়ালিটিকে ঘষে মশে আপনি 70 যদি হয়, ওটাকে 75 বানাচ্ছেন ন্যাশনাল টিমে এসে। বাট স্টিল 25 আপনার গ্যাপ থেকে যাচ্ছে, যে গ্যাপের কারণে একদিন রান করতেছি, 5 দিন রান করতেছি না। ওই কোয়ালিটিটা আপনাকে ম্যাচ আপ করতে হবে। এবং ওখানে এই জন্যই উইকেট যখন বাউন্স করবেন, উইকেট যখন ভালো হবে, তখন প্লেয়ারদের রান করা স্ট্রাগল হবে, এবং তখন গিয়ে যখন ওরা রান করবে, তখন ওদের ইন্টারন্যাশনাল গিয়ে ওদের রান করাটা ইজি হয়ে যায়। তার মানে কি আপনি যেভাবে বলছেন, আসলে আমাদের সেই ঘুরে ফিরে আঙ্গুলটা ডোমেস্টিক ক্রিকেটের দিকে যাচ্ছে, যে মানসম্মত ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, যেখান থেকে আসলে ক্রিকেটে উঠে আসা। আপনি যেভাবে বলছেন, আসলে ন্যাশনাল টিম তো আর নিশ্চয়ই কারো কারেকশনের জায়গা না, এক্সপেরিমেন্টের জায়গা না, যে এক্সপেরিমেন্ট করতে হবে। ন্যাশনাল টিম হচ্ছে আপনার জাস্ট মোটিভেশন। আপনি ও অলরেডি প্রুভেন, এবং ও ভালো খেলছে বলে অলরেডি চলে আসছে, এবং ওই কোয়ালিটি থেকে আপনি 5% বাড়াইতে পারবেন। ও যদি 80 হয় 85 হবে, 60 হয় 65 হবে, এর বেশি আপনি করতে পারবেন না যদি সে লং টাইম না খেলে। যদি সে 20 বছর খেলে সাকিব মুশফিকদের মতো, মুশফিক থেকে দেখছি আমি, মুশফিক 70 ছিল, মুশফিক 100 বানাইছে বিকজ অফ লং টার্ম খেলতে বিদায়। এবং বাট ওরকম লং টার্ম আপনি যখন রান করবেন না, এখন বর্তমানে যে ফেসবুকের যুগ, আপনি বেশি দিন খেলতে পারবেন না। জাকিরের পিছনে অলরেডি সবাই লেগে গেছে, এখন জাকিরের নেক্সট খেলাটাই হবে ডিফিকাল্ট। তো ওই টাইম নাই যে আপনি 60 কে 100 বানাবেন। তো সেজন্যই আপনাকে হয়ে আসতে হবে 90, দেন আপনি গিয়ে 95 হবেন, তখন গিয়ে আপনি একটা কম্পিটিশনে যোগ দিতে পারবেন। আইদার ইটস ভেরি ডিফিকাল্ট, আপনাকে কোয়ালিটি নিচের থেকে বের করতে হবে, এবং কোয়ালিটি নিচের থেকে বের করতে হলে নিচের যে কোচ আছে, ডিভিশন, জেলা, প্রত্যেকটা কোচকে আপনাকে দায়বদ্ধতা করতে হবে। ডিভিশনে অনেক প্লেয়ার আছে যারা কোটার কারণে আপনার টিমে আসতে পারতেছে না, অনেক ট্যালেন্ট যারা ঝরে যাচ্ছে বিকজ অফ সিলেকশন, দুর্নীতি, এগুলার দিকে নজর দিতে হবে। এবং অনেক ডিভিশনের কোচ আছে যারা স্টিল একাডেমি করতেছে, এবং ওই একাডেমির স্টুডেন্ট গুলাই ওই ডিভিশনের মেইন স্কোয়াডে, ওদের স্কোয়াডে গুলো থাকতেছে। এর জন্য অনেক ট্যালেন্ট, যাদের কোনো মা নাই, বাবা নাই, চাচা নাই, মামা নাই, তারা খেলতে পারতেছে না, এবং তারা এভাবে ট্যালেন্ট গুলো ছুটে চলে যাচ্ছে। আর যারা ট্যালেন্ট না, তারা সুযোগ পাচ্ছে, এবং ওই যারা ট্যালেন্ট না, তাদেরকে আপনি দেখতেছেন, তাদেরকেই পিক করতেছেন, এবং ইন্টারন্যাশনালে তাদেরকেই সুযোগ দিচ্ছেন, এবং আপনার আলটিমেট গোলটা কিন্তু ওটাই হচ্ছে। তো আফতাব আহমেদ, আসলে আপনি একটু আগে যেটা বললেন যে সবচেয়ে পারফেক্ট লোকটা আছেন, সেটা হচ্ছে বুলবুল ভাই, আমিনুল ইসলাম বুলবুল। আশা করি উনি আপনার এই পরামর্শটা উনি শুনবেন, যে আসলে গ্রাসরুট লেভেলে এদিকে নজর দিতে হবে। তো আফতাব, আমি একেবারে শেষের দিকে আর দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। জাকির আলী অনেক, এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সমালোচনা মানে শুনতে হচ্ছে তাকে। আপনি যেমনটা আশঙ্কা করছেন যে তিনি আর কতদিন খেলতে পারবেন, কিন্তু জাকির আলী তো প্রমাণ করেই তো ন্যাশনাল টিমে এসেছেন, তো এখন তো তাকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব কার? ডেফিনেটলি, আমি আপনাকে এটাই বললাম, যেমন ধরেন আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন, প্রথম 1 বছর খুব আরাম করে খেলবেন, কারণ প্রথম 1 বছর আপনার উপর কোনো ফোকাস থাকবে না, কারণ এগেন্স্ট টিমও আপনাকে অত ফোকাস করবে না, কারণ এখন আপনি নতুন,
ওরকম কোনো ইনিংস খেলেন নাই, আপনাকে নিয়ে আলাদা করে অ্যানালাইসিস করলেও অত সিরিয়াসলি অ্যানালাইসিস করবে না। সেজন্য প্রথম 1 বছর সবাই দেখবেন যে খুব ভালো খেলে ফেলে। এরপরে যখন আপনাকে অ্যানালাইসিস করা শুরু করবে একদম ছোট থেকে ছোট, তখন গিয়ে আপনি, কারণ আপনি দেখেন সবচেয়ে বেস্ট অ্যানালাইসিস যে তাকে ন্যাশনাল টিমে নেওয়া হয়, তার কাজ হচ্ছে একদম ভাগ করে করে কার কোথায় কোথায় প্রবলেম, কে কিভাবে সমস্যা, ওই জায়গায় বোলিং করলে ও 80% খেলতে পারে না, 90% খেলতে পারে না ওই জায়গাটা। এবং প্রতিটা বলার আপনি ইন্ডিয়া যদি চিন্তা করেন 100 কত কোটি মানুষের মধ্যে 5টা মেইন বলার, তাদের মধ্যে কন্ট্রোল আছে, তারা গুড বলার, সেজন্যই কিন্তু তারা ন্যাশনাল টিমে আছে। এবং তারা আপনাকে ওই জায়গাটাই হিট করবে যেটা আপনার, যেমন জাকির আলী অনেকের কথাই আমি আপনাকে বলি, ও আমার সাথে অনেক বছর আমার টিমেও খেলছে। শামীম পাটোয়ারি আমার সাথে খেলছে। আমি শামীম পাটোয়ারিকে অনেক আগে একটা কথা বলছি, শামীম যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হয় অফসাইডে স্ট্রং হইতে হবে। এটা আপনি শামীমের সাথে যদি কোনোদিন যোগাযোগ হয় আপনি শামীমকে জিজ্ঞেস করতে পারেন। কারণ আপনি এক সাইডে যদি স্ট্রং হন, আপনি প্রথম 1 বছর অ্যানালাইসিস ছাড়া খেলে যেতে পারবেন, অনেক রান করবেন। যখন ওরা অ্যানালাইসিস শুরু করবে তখন আপনি আর একটা বলও ব্যাটে লাগাইতে পারবেন না, তখন থেকে আপনার স্ট্রাগল পিরিয়ডটা শুরু হয়। এবং জাকির আলী আপনার এখন প্রথম অনেক খেলছে, রান করছে, এখন ওর অ্যানালাইসিস হয়ে গেছে। ওকে সেদিনও দেখলাম আউটসাইড অফ স্লোয়ার মারতেছে, যেটা ও আগেই ব্যাট ঘুরায় ফেলতেছে। তো ইটস ভেরি ডিফিকাল্ট, ও জানে যে ওর কোথায় স্ট্রং, কোথায় উইক পয়েন্ট, ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। ওর নেক্সট 1 বছর ও যদি টিমে থাকুক না থাকুক, ওর 1 বছর ওর কাজ হবে অ্যাটলিস্ট পুরো অফসাইডও যদি না হয় ও যাতে মিড অফ পর্যন্ত 6 মারতে পারে, ওই অ্যাবিলিটি তৈরি করা। তাহলে ওর মিড অফ টু কাউ কর্নার যদি ও স্ট্রং হয় অ্যাটলিস্ট ও সার্ভাইভ করতে পারবে, আর নইলে ইটস ডিফিকাল্ট এক সাইডে শট খেলে। ওকে, আফতাব, এত কিছুর মাঝেও আমরা একটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় প্রাপ্তি, সেটা হচ্ছে যে নেক্সট বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটসম্যান, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে মুশফিকুর রহিম 100তম টেস্ট খেলতে যাচ্ছে, সেটা এই মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে। তো মুশফিকের এই অ্যাচিভমেন্টটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় প্রাপ্তি। না না, এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। যেমন আমি মুশফিকের কথাটা আমি বললাম, আমি তো একদম খুব কাছ থেকে দেখছি মুশফিক ডেফিনেটলি নো ডাউট যে আমাদের বাংলাদেশের একটা লিজেন্ড, বাংলাদেশের একটা লিজেন্ড। ও অনেক রান করছে, অনেক অনেক কন্ট্রিবিউশন আছে, বাট ওকে তৈরি করছে। ও কিন্তু এরকম মুশফিক ছিল না। ও যখন প্রথম আসছে ও নিজেও জানে যে ওর অ্যাবিলিটি কতটুকু ছিল, বাট ও নিজে এত পরিশ্রম করা একটা ছেলে যে ও নিজেকে তৈরি করছে, ও নিজেকে তৈরি করে ওই জায়গাটা নিজেকে আনছে। সো ডেফিনেটলি ও ডিজার্ভ করে। এবং ওর মতো আমি বললাম না যে ফতুল্লাহ স্টেডিয়ামে ক্রিকেট চলতেছে, শীতকালে খেলা, তো ফতুল্লাহ স্টেডিয়ামে সবাই জানেন, আপনিও জানেন, সকালবেলা কুয়াশার জন্য মাঠ দেখা যায় না প্রায় 8টা-9টা পর্যন্ত। তো এটা 8টা পর্যন্ত কেউ মাঠ দেখা যায় না। সো আমরা 9টার পরে গিয়ে যখন আলো হয় তখন আমরা খেলি। বাট সকাল আমাদের 6টা বাজে রওনা দিতে হয়, তো 7টা বাজে আমরা মাঠে যাই। তো একটা শুধু আওয়াজ শুনতেছিলাম, টক 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 একটা আওয়াজ আসতেছিল, কিন্তু কোন আওয়াজ আমরা কেউ জানি না। যখন ওইটা যখন নিচে মানে কুয়াশাটা যখন কমছে তখন দেখি যে একটা বয়কে নিয়ে মুশফিক ওখানের মধ্যে ব্যাটিং করতেছে। আমরা তখন কেউ আসেও নাই, ও নিজে এসে তো ও নিজেকে তৈরি করছে। এরকম নিজেকে তৈরি করতে হবে, যেটা আসলে মানে আনবিলিভেবল মুশফিকের ব্যাপারটা। এক্স্যাক্টলি। আসলে আমরা সেটা মনে করি যে আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা এক্সাম্পল মুশফিকুর রহিম। আমরা তাকে আমরা জানাই, অভিনন্দন জানাই তার এই অনেক বড় প্রাপ্তিতে। কারণ একজন যে কোনো ক্রিকেটারের জন্যই টেস্ট খেলাই অনেক বড় স্বপ্নের বিষয়, সেখানে 100টা টেস্ট খেলা, আফতাব, তাই না? Oh my God. Oh my God. বিশাল প্রাপ্তি Unbelievable. এটা। জানা অবশ্যই ও ডিজার্ভ করে, ও ডিজার্ভ করে মানে ও ডিজার্ভ করে। হ্যাঁ, আসলে তো আপনি তো যখন 2006 সালে মুশফিকের ডেবু হয়, তখন তো তার আগে, তখন থেকে আপনি তাকে চিনেন। আমি একটা কথা বলতে চাই আসলে, যদিও বা কথাটা জানি না বলাটা ঠিক হবে কিনা। প্লিজ। যখন ও প্রথম আসছে ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে যখন ব্যাটিং করতেছে, তা আমি খুব ডাউটফুল ছিলাম যে মুরলীধরনকে যখন ফেস করতেছে, তখন আমি খুব ডাউটফুল ছিলাম অ্যাজ এ জাস্ট ক্রিকেটার হিসেবে। আমি ডাউটফুল ছিলাম যে ও কতটুকু যেতে পারবে, মানে ওর তখন ব্যাটিং দেখে কিংবা ওর সবকিছু দেখে। বাট ওকে প্রুফ করছে যে না, এটা না, তুমি যদি চাও, তুমি যদি ডেডিকেশন হও, তোমার ভিতরে যে ডেডিকেশন থাকে, তাহলে তুমি অনেক দূর যেতে পারবা, যেটা ও করে দেখাইছে।
এক্স্যাক্টলি মিসেস আফতাব। মুশফিক আসলেই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে। এখন আছেন, আশা করি ভবিষ্যতে থাকবে। আফতাব, অনেক ভালো লাগলো। অনেকদিন পরে একটা লম্বা সময় আড্ডা দিলাম আপনার সাথে, ক্রিকেটীয় আড্ডা। জি আহ ভাই, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং আশা করি বাংলাদেশ ক্রিকেটে একসময় আপনাকে যে আফতাব মানে আলো ছড়িয়েছিল, এখন কোচিং ক্যারিয়ারেও আশা করি আফতাব একসময় বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অ্যাসেট হয়ে থাকবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবেন জাহিদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে অনেকদিন পর কথা হয়েছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।